আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ক্লাসে দেখছি এখন অনেক প্রস্তুতি কম। আচ্ছা, আমরা ধীরে ধীরে দেখছি স্টুডেন্ট বাড়ছে। আমরা একটু 2-3 মিনিট ওয়েট করি, আর একটু স্টুডেন্ট বাড়ুক, তারপর আমরা ক্লাসটা শুরু করি। আপনারা নিশ্চয়ই সবাই 46তম বিসিএস পরীক্ষা দিয়েছেন, সবাই না হলেও ম্যাক্সিমামই দেওয়ার কথা, তাই না? আপনাদের মধ্যে যদি কেউ 46তম বিসিএস পরীক্ষা অ্যাটেন্ড করে থাকেন, তাহলে আপনারা একটু কমেন্ট করেন। ঝড় বৃষ্টির রাত আজকে, তাই না? টানা কয়দিন গরম, তারপর এখন ঝড় আর বৃষ্টি। যাই হোক, আমি আমার পরিচয়টা দিয়ে নেই, যদিও জাকির ভাই পোস্ট দিয়েছিলেন। আমার নাম নওশিন রাহা হক। আমি 41তম বিসিএস এ পররাষ্ট্র ক্যাডারে কর্মরত আছি। আমার মেরিট পজিশন ছিল 3rd 41তম বিসিএস এ পররাষ্ট্র ক্যাডারে। তো আমরা কিন্তু এর আগেও একটা কোর্স চালিয়েছি 46তম বিসিএস এর জন্য, এবং আমি খুবই প্রাউডলি বলতে চাই যে আমাদের কোর্সটা খুবই সাকসেসফুল ছিল। আর কোশ্চেন অনেক কিছুই হয়তো বা ফেভারে আসেনি, বাট বেশ কিছু ফেভারে এসেছিল, যেমন ইংলিশ লিটারেচার। আমি এটা শুধু আমি বলিনি, আমার যারা স্টুডেন্ট ছিল তারা রিভিউ দিয়েছে যে আসলে আমাদের ক্লাসে আমরা যা পড়িয়েছিলাম, ইংলিশ লিটারেচার কোশ্চেন মাত্র 10টা এসেছিল। আরো বেশি আসলে মনে হয় আমি আরো বেশি ভালো রেসপন্স পেতাম। কিন্তু আনন্দের ব্যাপার, 10টার মধ্যে 9টাই আমার পড়ানো থেকে এসেছিল। একটা কোশ্চেন একটু ডিপ থেকে হয়েছিল, তারপরে ওটা কেউ যদি একটু বুঝে শুনে অ্যান্সার করে তাহলে আমার পড়ানোর মধ্যেই ছিল কোশ্চেনটা, ঠিক আছে। কিন্তু তারপরেও 10-এর মধ্যে 9 তুলতে পারা, এটা আমি মনে করি যে খুবই ভালো একটা মার্কস। তো এই জন্য আমি হ্যাপি, এবং আমার স্টুডেন্টরাও হ্যাপি ছিল, এবং আশা করি আমরা 47তম বিসিএস যে কোর্সটা রান করব সেখানেও সিমিলার ঘটনাই ঘটবে। যেমন আমি ছোট্ট একটা উদাহরণ দেই,
আমি আপনাদেরকে পড়াবো শেক্সপিয়র হচ্ছে ইংলিশ লিটারেচারে খুবই বিখ্যাত হচ্ছে একজন পায়োনিয়ারও বলা যেতে পারে, ইংলিশ লিটারেচার সবচেয়ে বিখ্যাত নোভেলিস্ট, নাট্যকার বলা যেতে পারে তাকে। তো সেই শেক্সপিয়র থেকে আমি খুব বেশি শেক্সপিয়রের কিন্তু অনেক বেশি কোট ইম্পর্টেন্ট, মানে ওনার বিভিন্ন নাটকের হয়তো বা উক্তি, একজন নায়ক হয়তো বা একজন নায়িকাকে বলছে, বা যাই হোক ওনার হয়তো বা মানে ক্যারেক্টারের মুখ থেকে বের হওয়া বিভিন্ন লাইনগুলো বা কোটগুলো ইম্পর্টেন্ট। তো সমস্যা হচ্ছে যে বিভিন্ন বই বা বিভিন্ন আপনারা যাই পড়বেন নোটস, সেগুলো দেখা যাবে যে অনেক কোট আছে। তা আমি অত বেশি নিজেও পড়তে যাইনি এবং আমি সাজেস্টও করিনি বেশি পড়তে। তো আমি যেমন হ্যামলেট থেকে মনে হয়, হ্যামলেট হচ্ছে শেক্সপিয়রের একটা খুবই বিখ্যাত হচ্ছে নাটক। তো সেই নাটকের আমি খুবই কম কোট পড়িয়েছিলাম। তো তার মধ্যে একটা পড়িয়েছিলাম, ফ্রেইলটি thy name is woman। এবং আপনারা যদি আর খুব বেশি পড়াইনি আমি বললাম না, আমি 3টা মনে হয় পড়িয়েছিলাম হ্যামলেট থেকে, কিন্তু যে কোনো বই থেকে আপনারা দেখবেন যে অনেক বেশি আছে। তো ফ্রেইলটি thy name is woman এটা আমি যখন হচ্ছে পড়িয়েছিলাম, এবং এটাই 46তম বিসিএসে কিন্তু হুবহু এসেছে। হ্যাঁ, এইটা কোন হচ্ছে নিচের কোনটির এটা উক্তি, সেটা হুবহু এসেছে। তারপর হচ্ছে আমি যখন রোমান্টিক পিরিয়ড, মানে আমরা ইংলিশ লিটারেচার যখন শুরু করব তখন আপনারা দেখবেন যে বিভিন্ন পিরিয়ড পড়াবো। তো সেই পিরিয়ডগুলোর মধ্যে একটা হচ্ছে রোমান্টিক পিরিয়ড। তো আমি হচ্ছে পড়িয়েছিলাম যে রোমান্টিক পিরিয়ড পড়ানোর আগে আমি বলেছিলাম যে ফ্রেঞ্চ রেভলিউশনের বিষয়টা, যে ফ্রেঞ্চ রেভলিউশন দ্বারা রোমান্টিক পিরিয়ডের যারা কবি সাহিত্যিক তারা ছিলেন, তারা সেটা দিয়ে প্রভাবিত ছিলেন, এবং সেটাই সেরকমই একটা কোশ্চেন এসেছিল যে নিচের কোন পোয়েট ফ্রেঞ্চ রেভলিউশন দ্বারা হচ্ছে ইনফ্লুয়েন্স ছিলেন। তো আমি এইরকম ছোটখাটো ডিপ কোশ্চেন হুবহু কিন্তু প্রিভিয়াস ইয়ার থেকে কমই এসেছে, কিন্তু যেই টাইপের কোশ্চেনগুলো একটু ডিপ এসেছে বা একটু অন্যরকম এসেছে সেগুলো আমার পড়ার মধ্যে ছিল। তো এই কারণে আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে আমার ক্লাসটা যদি নিয়মিত ফলো করেন, বা আমি ক্লাসে যা পড়াবো বা পিডিএফ দিব সেগুলো যদি ঠিকমতো পড়েন, তাহলে আশা করছি আপনারা যখন অনেকদিনই অবশ্যই সময় আছে, 47তম বিসিএস যখন পরীক্ষা দিবেন তখন দেখবেন বেশ ভালো একটা মার্কস আপনারা ক্যারি করতে পারবেন। আচ্ছা, তো তাহলে আজকে আমি শুরু করব ইংলিশ লিটারেচারই দিয়ে। ইংলিশ লিটারেচার ফার্স্ট ক্লাস হবে। আরেকটা বিষয়, ইংলিশ লিটারেচারের ক্ষেত্রে আমি কিছু সাজেশন সবসময় দিতে পছন্দ করি, এর কারণ ইংলিশ লিটারেচারটা আমাদের সাধারণত যারা খুবই কম থাকে এরকম পোর্শন, যারা ইংরেজি সাহিত্যের সরাসরি স্টুডেন্ট, তারা ছাড়া অন্যদের তেমন কোনো আইডিয়াই থাকে না। যেমন আমিও যখন বিসিএস এর প্রিপারেশন নিয়েছিলাম ইংলিশ লিটারেচার সম্পর্কে আমার ন্যূনতম আইডিয়া ছিল, আমি ভয় পেতাম যে কি পড়বো না পড়বো। তো এক্ষেত্রে সব থেকে বেটার যেটা আমি বলবো যে আপনারা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যদি অ্যানালাইসিস করেন যে কোনো সাবজেক্ট, সেটা ইংরেজি সাহিত্যই হোক বা বাংলাদেশ বিষয় বলেই হোক, বাংলায় হোক, প্রথম আমাদের অস্ত্রই হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালাইসিস, নট প্রিভিয়াস ইয়ার কোশ্চেন হুবহু পড়ে ফেলা। এখন দেখবেন বিসিএস এ কিন্তু আপনারা যদি 46তম কোশ্চেনও দেখেন, হুবহু কিন্তু সেম হাতে গোনা কিছু আসে। তা কিন্তু মজার ব্যাপার যে হাতে গোনা কোশ্চেন প্রিভিয়াস ইয়ার থেকে আসলেও যেগুলো কোশ্চেন আসছে এখন সেগুলো রিলেটেড ওই টাইপেরই। এই জন্য আমাদের প্রথম কাজ হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালাইসিস করে ফেলা। যেমন আমি একটা উদাহরণ দিলাম যে ফ্রেইলটি thy name is woman হচ্ছে শেক্সপিয়রের একটা বিখ্যাত নাটক হ্যামলেটের একটা কোট। তাহলে আমরা কিন্তু এই কোশ্চেনটা থেকে বুঝতে পারি যে শেক্সপিয়রের বিভিন্ন নাটকের কোটগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এটা কিন্তু আমাদের মাথায় আসে, তাই না? তাহলে আমরা এরকম শেক্সপিয়রের বিভিন্ন বিখ্যাত নাটকগুলোর বিভিন্ন বিখ্যাত উক্তি,
উক্তির মধ্যেও কিন্তু অনেক উক্তি আছে, তাই না? সেটাও আমরা পড়বো না, আমরা দেখবো যে বিখ্যাত বিখ্যাত উক্তি কি কোনগুলো। যেমন ফেলটি দাই নেম ইজ ওমেন খুবই বিখ্যাত, এটা আসলে মেয়েদেরকে বোঝাতে ওখানে ব্যবহার করা হয়েছিল। শেক্সপিয়ারের কিন্তু বিভিন্ন ক্যারেক্টারের মুখ থেকে অনেক জ্ঞান গর্ভ অনেক কথা বা লাইন অনেক সময় বের হয়ে যেত, যেগুলো প্রবাদের মতো হয়ে গেছিল। যেমন ফ্রেলটি দাই নেম ইজ ওমেন মানে হচ্ছে যে ফ্রেলটি মানে ভঙ্গুরতা, হ্যাঁ, মানে ভেঙে যাওয়া, ভালনারেবিলিটি বা হচ্ছে দুর্বলতা। তো এখানে হ্যামলেট হচ্ছে তার মাকে উদ্দেশ্য করে বলেছে, তার বাবা মারা গেছিল, হ্যামলেটের বাবা মারা যাওয়ার পরে তার মা খুব বেশি হচ্ছে সবকিছু স্ট্রংলি হ্যান্ডেল করতে পারেনি এবং সমাজের চাপে পড়েই তার চাচাকে বিয়ে করতে বাধ্য হয়। তো এই কারণেই আসলে হ্যামলেটে তার মায়ের উপর এক ধরনের রাগ ছিল। তো তখন আর কি প্রিন্স হ্যামলেট তার মাকে উদ্দেশ্য করেছে, তোমার অপর নামই মাকে না, সব নারী জাতিকে এটা বোঝাচ্ছে নারী জাতির মধ্যে একটু দুর্বলতা আছে, বা নারী জাতি ইমোশনাল, বা নারী জাতি দেখা যাচ্ছে যে সবসময় বিপদে মাথা ঠিক রাখতে পারে না। তো এই কথাটাই মানে অ্যাকর্ডিং টু শেক্সপিয়র, এই কথাটাই হচ্ছে শেক্সপিয়র ফ্রেলটি দাই নেম ইজ ওমেন এটার মাধ্যমে। তো এই উক্তিটা কেন বিখ্যাত? কারণ হচ্ছে যে পুরো নারী জাতিকেই তিনি এই উক্তিটা দ্বারা একটা সম্বোধন দিলেন। তো এই কারণেই এই টাইপের হচ্ছে বিষয়গুলো আমাদের বুঝতে হবে যে কোনগুলো পড়া দরকার। তো এই জন্য প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালাইসিস, এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালাইসিস করলেও দেখবেন যে কোন যুগ থেকে, কারণ আমরা এখনই পড়বো ইংলিশ লিটারেচার যখন শুরু করব, দেখবেন যে অনেকগুলো আমাদের ইংলিশ লিটারেচারের যে হিস্ট্রি সেটা কিন্তু 650 এডি থেকে 450 এডি থেকেও অনেক বিশেষজ্ঞ বলেন যে আজ থেকে প্রায় 1500-1600 বছর আগে সেটা শুরু হয়েছে, এখনো চলছে। কিন্তু মডার্ন যুগ, এখন পোস্ট মডার্ন যুগ চলছে ইংলিশ লিটারেচারে। তো এত দীর্ঘদিনের ইতিহাস, এত দীর্ঘদিনে তো অনেক সাহিত্য এসেছে, অনেক কবি সাহিত্যিক এসেছেন। তো এই যে এত বেশি লিটারেচার থেকে তখন আমরা কিন্তু দেখবো যে সব পিরিয়ড বা সব একদম প্রাচীন যুগেরও অনেক হচ্ছে লিটারেচার কিন্তু লেখা হয়েছিল সেই সময়। বাংলার ক্ষেত্রেও দেখবেন যে আমাদের সবচেয়ে, আমি বাংলা লিটারেচারও নিব আপনাদের, তো সেক্ষেত্রে আপনারা দেখবেন যে বাংলা লিটারেচারের সব থেকে প্রাচীন যে একটা নিদর্শন পাওয়া গেছে সেটা হচ্ছে চর্যাপদ। তো ইংলিশ লিটারেচারও প্রাচীন হচ্ছে বিওলফ বলে একটা মহাকাব্য পাওয়া গেছিল। তো আপনারা তখন কোশ্চেন অ্যানালাইসিস করলেই বুঝবেন যে প্রাচীন যুগ মধ্যযুগ থেকে খুব বেশি আসে না, হ্যাঁ, আসে আধুনিক যুগ থেকে, রোমান্টিক পিরিয়ড যেটা আমি বললাম, এলিজাবেথান এজ নিয়ে একটা কোশ্চেন এসেছিল 46তম বিসিএস এ, যে হুইচ পিরিয়ড ইজ নোন অ্যাজ দ্য গোল্ডেন এজ অফ ইংলিশ লিটারেচার। এটা খুবই কমন একটা কোশ্চেন, এটা অনেকবার প্রিভিয়াস ইয়ারেও আসছে এবং আমিও পড়িয়েছিলাম ক্লাসে। তো এই যে বিভিন্ন, তার মানে বিভিন্ন পিরিয়ডের যে নামগুলো, এমনও হতে পারে যে মানে যেমন গোল্ডেন এজ অফ ইংলিশ লিটারেচার হচ্ছে এলিজাবেথান পিরিয়ড, তো বিভিন্ন পিরিয়ডের অন্য নামগুলো কি হতে পারে, হ্যাঁ, সেটাও কিন্তু আসতে পারে। তো এইভাবে আমরা কিন্তু সেন্স ডেভেলপ করি কোশ্চেন অ্যানালাইসিস করে। যেমন আমিও আপনাদের মতো এক সময় একদম কিছুই পারতাম না ইংলিশ লিটারেচারে, কারণ আমার সাবজেক্ট ছিল সিভিল ইঞ্জিনিয়ারিং। আমি কুয়েট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং এ পড়েছি এবং তারপর আমি বিসিএস এর প্রিপারেশন নেওয়া শুরু করি। তো আমার জন্য ম্যাথ, সায়েন্স, ইংলিশ গ্রামারটাও মোটামুটি আমার কাছে ইজি লাগতো, কিন্তু আমার কাছে সবচেয়ে ভয়ঙ্কর ছিল ইংলিশ লিটারেচার। বাংলা লিটারেচার আমার একটু পড়ার আগ্রহ আগে থেকে ছিল, তো তারপরেও কিছু কিছু পার্ট আমার হার্ড লাগতো। তারপর হচ্ছে বাংলা গ্রামারও হার্ড লাগতো। বাংলাদেশ বিশ্ববিদ্যালয়, আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় আছে, এগুলো তো কিছুই অনেক আমরা পড়িনি বলতে গেলে, আমরা যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের। তো তারপরেও যখন আমি দেখলাম যে আমাকে বিসিএস এর প্রিপারেশন নিতে হবে, তখন আমি প্রথমেই যে জিনিসটা করলাম, যেহেতু আপনাদের অনেক সময় আছে এই জন্য আমি এই কথাগুলো বলছি, আমার প্রথম হাতিয়ারই ছিল আগের ইয়ারের কোশ্চেনটা নিয়ে বসে থাকা। হ্যাঁ, যেমন আমি তো 41তম বিসিএস এর প্রার্থী ছিলাম, তো আমার আগে কি হচ্ছিল 40 ছিল, 38 ছিল। তো আমি বিগত 4-5 বছরের কোশ্চেন নিয়ে আগে বোঝা শুরু করলাম। যেমন এমন না যে সব র্যান্ডম দেখা, একটা সাবজেক্ট নিয়ে, যেমন ধরেন আপনি যদি ইংলিশ লিটারেচার নিয়ে বসেন, ইংলিশ লিটারেচার একটা বই সিলেক্ট করলেন, আমি বলছি কোন বই, একটা বই সিলেক্ট করে সেই বই থেকে আপনারা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলো পড়ে একটু মার্ক করতে পারেন যে আচ্ছা এই পিরিয়ড থেকে এসেছে বা এই জায়গাটা থেকে এসেছে, তখন নিজেরই সেন্স ডেভেলপ হবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি বলি কেন ইম্পর্টেন্ট। আপনারা যত বেশি নিজেরা সেন্স ডেভেলপ করবেন তত বেশি আপনারা কিন্তু ডিপেন্ডেন্ট কম হবেন। হ্যাঁ, অন্যের উপর ডিপেন্ডেন্ট হওয়া, যে অন্যে যা দাগিয়ে দিবে, অন্যে যা বলবে, যা পড়বে, এটা কিন্তু
যা তাই পড়বো, এটা কিন্তু ঠিক না, এটা খুবই ভুল একটা অ্যাপ্রোচ। এবং একজন যখন আপনারা ক্যাডার অফিসার হওয়ার যুদ্ধে যেহেতু আপনারা নেমেছেন, সেক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারা এবং ইন্ডিপেন্ডেন্ট মানে হওয়া। তো এই কারণে আমি প্রথম থেকেই বলছি যে অবশ্যই আমি যা পড়াবো তা তো পড়বেন, কিন্তু আমি যেটা পড়াচ্ছি সেটা আসলেই অ্যাকর্ডিংলি কিনা বা এটা আসলে পড়া উচিত কিনা আপনারা নিজেরাই সেটা বুঝতে পারবেন যখন আপনি দেখবেন যে আমি যেগুলো পড়াচ্ছি সেই টাইপেরই কোশ্চেন বা সেই রকমই কোশ্চেন প্রিভিয়াস ইয়ারে আসে, তখন আমি ঠিক। কিন্তু আপনারা যদি অন্য কারো কাছে পড়েন, দেখবেন যে হাবি যাবি ইচ্ছা মতো অনেক কিছু পড়াচ্ছে যেগুলো আসলে আসেও না, যেগুলো রিলেটও করে না। এভাবে আপনারা পার্থক্য করতে পারবেন। এই পার্থক্য করতে পারাটা খুব জরুরি, কারণ বিসিএস এর এখন যে পরীক্ষার ক্ষেত্রে অনেক আসলে কোর্স শুরু হয়েছে, অনেকেই পড়াচ্ছেন। তো আমি দেখেছি ম্যাক্সিমামই, আমি নিজেও ছাত্রী ছিলাম এক সময়, তো আমি নিজেও এটা বুঝেছি যে ম্যাক্সিমাম ক্ষেত্রেই মানে বেশি অতিরিক্ত বেশি কেউ পড়ায়, যেটা আসলে আমার মনে হয় যে মনে রাখাও যায় না প্রথমত, এবং দ্বিতীয়ত সেটা আমাদেরকে কনফিউজ করে অনেক বেশি। তো এই কারণে আপনাদের উচিত নিজেদের সেন্স ডেভেলপ করা, নিজেরাই বুঝতে শেখা যে আমাদের কোনটা, যে কোনো সাবজেক্টের ক্ষেত্রেই বলছি যে সবসময় প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো একটু অ্যানালাইসিস করবেন, বোঝার চেষ্টা করবেন, গুরুত্ব দিবেন। আর ভয় পাওয়ার কিছু নাই। প্রথম মনে হবে যে আপনারা কিছুই পারেন না, কিছুই বুঝেন না। আমি ইংলিশ লিটারেচার কিছুই বুঝতাম না, কিন্তু ধীরে ধীরে আমার 5-6টা ক্লাস করলে আপনি বুঝতে পারবেন যে ইংলিশ লিটারেচারই সবচেয়ে সোজা। আর আরেকটা বিষয় বলবো, সেটা হচ্ছে যে ইংলিশ লিটারেচার মনে থাকে না বেশি দিন। এই জন্য ইংলিশ লিটারেচার আরেকটা সুবিধা হচ্ছে এটা শুধু প্রিলিতে, ইংলিশ লিটারেচার আছে শুধু প্রিলিতে, রিটেন আর ভাইবাতে কোনো কাজে লাগে না। এটা খুবই বড় একটা প্রিভিলেজ, কারণ ইংলিশ লিটারেচার যদি রিটেনে থাকতো, যারা ইংলিশে স্টুডেন্ট বা যারা হচ্ছে টেকনিক্যাল ক্যাডার ইংলিশ দিবেন তাদের লাগবে, তারা ছাড়া বাকিদের কারোর লাগবে না। অন্য সব সাবজেক্ট প্রিলিতে যেগুলো আছে কিন্তু সেগুলো সবই কিন্তু রিটেনে লাগবে, এক্সেপ্ট ইংলিশ লিটারেচার। ভূগোল নৈতিকতাও লাগে না, তবে ভূগোল নৈতিকতার আসলে ওগুলো কিন্তু বাংলাদেশ বিষয়গুলো আন্তর্জাতিক বিষয়গুলোতে মিক্সড হয়ে যায়, ওগুলোও লাগে। কিন্তু ইংলিশ লিটারেচার সোল একটা সাবজেক্ট যেটা আসলে আপনার প্রিলিটেনও লাগবে না, ভাইভাতেও লাগবে না। সো এই কারণেই এটা সব থেকে কম পড়তে হবে। ইংলিশ লিটারেচার কম পড়তে হবে, বেশি মনে রাখতে হবে, বেশি মুখস্থ করতে হবে, এটা সবচেয়ে বড় স্ট্র্যাটেজি। কারণ আজকেই যা পড়াবো দেখবেন কালকে মনে থাকবে না, এটাই সবচেয়ে বড় সমস্যা। বাংলা লিটারেচার এবং ইংলিশ লিটারেচার ক্ষেত্রে এটাই সমস্যা যে বেশি দিন মনে থাকে না। এই কারণে কম পড়তে হবে, মনে রাখতে হবে বেশি। আর আরেকটা বিষয় হলো যে বেশি বেশি রিভিশন দিতে হবে। যেমন এখন অত বেশি রিভিশন দেওয়ার দরকার নাই, কারণ এখন আপনারা অনেক সময় আছে, মাঝে মধ্যে রিভিশন দিবেন। তবে আমি এমন খেয়াল করেছিলাম, আমি নিজের এক্সপিরিয়েন্স, এগুলো আমি পরেও আবার বলবো, সামনে যখন পরীক্ষা আসতে থাকবে কাছাকাছি তখন আবার বলবো, যে দেখবেন পরীক্ষার কাছাকাছি যখন আসবে সবার আগে ভুলবেন ইংলিশ লিটারেচার। তো এই কারণে পরীক্ষার আগে যখন 1 মাস বাকি থাকবে বা 10 দিন বাকি আছে, তখন অবশ্যই ইংলিশ লিটারেচারের জন্য একটু সময় বের করে রাখতে হবে, যাতে ইংলিশ লিটারেচারটা আবার রিভিশন দেওয়া যায়। ঠিক আছে? কারণ এই যে আমি পড়াবো সেগুলো দেখা যাবে যে অনেক দিন মনে থাকবে না, 20-25 দিন মনে থাকবে বা 3-4 মাস মনে থাকবে তা না, সারা জীবন মনে থাকবে কথা তো দূরে থাকে। কিছু কিছু মনে থাকবে, খুব বিখ্যাত কিছু লেখা বা খুব বিখ্যাত কিছু কথা সারা জীবনই মনে থাকবে, কিন্তু দেখবেন বেশিরভাগ জিনিসই বেশি দিন মনে থাকবে না। বাট আপনার কাজ হচ্ছে একদিন যেন মনে থাকা, এটা সবসময় মাথায় রাখবেন। যেমন আমি একটা ছোট্ট উদাহরণ দিই, সংবিধানের যে অনুচ্ছেদগুলো কোথায় কি আছে এটা নিয়ে অনেকেই চিন্তিত থাকে, আমি নিজেও চিন্তিত ছিলাম। আমার একদমই মনে থাকতো না, খুবই ওলট পালট হতো। তখন আমি আসলে ফিক্স করলাম যে আচ্ছা আমার তো সারা জীবন মনে রাখার দরকার নেই, এমন ভাবে মুখস্থ করবো যেন অ্যাটলিস্ট 1-2 দিন মনে থাকে। তো পরীক্ষা যখনই আসতো, সেটা প্রিলি হোক, প্রিলির 2 দিন আগে আমি অবশ্যই একবার সংবিধানটা, মানে আমি আমার ব্রেনকে এমন ভাবে সেট আপ করেছিলাম যে না, আমি 2 দিন অ্যাটলিস্ট মনে রাখতে পারবো, 2 দিন পরে আমি ভুলে যাই, সমস্যা নেই। তো এই 2 দিন মনে রাখার জন্য আমি স্ট্র্যাটেজি ফিক্স করেছিলাম, ছন্দ দিয়ে হোক, যেভাবেই হোক 2 দিন মনে রাখতাম, 2 দিন পর ভুলে যেতাম। আমার জিসটা মনে থাকে যে হ্যাঁ আসলে আমাদের আইন তো জানা লাগবে আমাদের নাগরিক হিসেবে, বাট কোন অনুচ্ছেদে এক্স্যাক্টলি কি আছে সেটা কিন্তু আমার এখনো মনে নাই, মনে থাকার দরকারও নাই আসলে। কিন্তু এই যে স্ট্র্যাটেজিটা ফিক্স করা যে একদিন যাতে মনে থাকে, পরীক্ষার ওই একদিন, এটা মাথায় রাখবেন যে পরীক্ষাটা শেষ, আপনাকে কিন্তু আর কেউ জাজ করতে আসবে না যে আপনি কি পারেন কি পারেন না। যেমন আমি তো এখন অলরেডি জব শুরু করে দিয়েছি, তা আমি দেখছি যে আসলে মিনিস্ট্রিতে আমরা যে বুকিশ নলেজ গুলো আমরা পড়ে এসেছি ম্যাক্সিমামই কাজে লাগে না।
কিছু কিছু কাজে লাগে অবশ্যই, যেমন আমি যেহেতু ফরেন অ্যাফেয়ার্স ইন্টারন্যাশনাল রিলেশনের হচ্ছে কিছু জিনিস কাজে লাগছে, কিন্তু এই যে ইংলিশ লিটারেচার থেকে শুরু করে এত কিছু পড়েছিলাম কোনো কাজেই আসে না। তো এই কারণেই মনে রাখতে হবে যেহেতু এগুলো ফিউচারে কাজে লাগবে না, আমাদের 1 দিন 2 দিনের কাজে লাগবে, তো এই 1 দিন 2 দিনকে টার্গেট করবেন আপনারা। তো আজকে যেহেতু প্রথম ক্লাস এই জন্য আসলে উপদেশ বেশি দিচ্ছি, এবং উপদেশ আসলে আমি দিব প্রায় দিব, কারণ একটা বিষয় হচ্ছে খেয়াল করেছি যে বিসিএস এর জার্নিতে পড়া সবাই করে, হ্যাঁ, কিন্তু সবার স্ট্র্যাটেজি ঠিক থাকে না। প্রিলি তো অনেক কম পাস করে, 10-12 হাজার মাত্র পাস করে, কিন্তু এই যে 10-12 হাজার অনেকেই কিন্তু পড়ছে, পড়াশোনা কিন্তু আবেদন করে 2-3 লাখ, হয়তোবা এত বেশি সিরিয়াস ভাবে পড়াশোনা করে না, কিন্তু অ্যাটলিস্ট ম্যাক্সিমাম 50-60 হাজার তো পড়ে, তাদের ইচ্ছা থাকে বিসিএস প্রিলি পাস করার, কিন্তু তারা পাস করতে পারে না শুধুমাত্র স্ট্র্যাটেজির অভাবে। তো এটাই হচ্ছে আমাদের কোর্সের একটা বিশেষত্ব থাকবে, এবং আশা করি না, আমি জানি যে সবাই বিভিন্ন রকম স্ট্র্যাটেজি শেয়ার করবে, যে কি যেহেতু আমরা ওই পথ পাড়ি দিয়ে এসেছি এবং আমরা জানি কি কি দুর্বলতা থাকতে পারে, কি কি হচ্ছে। যেমন আমার কিন্তু আমার 41, 43, 44-এর মধ্যে আমি 41 প্রিলি রিটেন দিয়েছিলাম, 43 আমি কিন্তু টিকিনি, প্রিলি টিকেনি, তারপর 44 দিতে পেরেছিলাম রিটেন। তো এই যে আমি 41 টিকে 43 টিকলাম না, কেন টিকলাম না, হ্যাঁ, কি কি প্রবলেম হয়েছিল আসলে, হ্যাঁ, তো এই বিষয়গুলো কিন্তু আমি অ্যানালাইসিস করেছিলাম, এবং পরে 44 পরীক্ষাটা ভালো হয়েছিল। তো এই বিষয়গুলো বুঝতে হবে যে আসলে কি কি সমস্যা হতে পারে। তবে আমার একটা বিষয় ছিল যে আমার 41 প্রথম বিসিএস ছিল, আমি টার্গেট করেছিলাম যে আমি আসলে এত বেশি দিন ধৈর্য ধরে, এই ধৈর্য ধরাটা অবশ্যই ইম্পর্টেন্ট, সবার প্রথমবারেই যে হবে তা না, ধৈর্য ধরে লেগে থাকতে হবে। অনেকের বুঝতে একটু সময় লাগে, প্রথমবার রিটেন দিয়ে বা প্রথমবার প্রিলি দিয়ে দেখা গেল যে বুঝতে পারছে না, বা হচ্ছে স্ট্র্যাটেজি একটু ভুল ছিল, তারপর পরের বার গিয়ে কিন্তু আমাদের সাথেই অনেকেই আছেন যারা হয়তো বা 3 নম্বর বিসিএস এ 41তম ছিল এবং তারা চান্স পেয়েছে। তো ধৈর্য ধরে লেগে থাকাটা ইম্পর্টেন্ট। তবে আমার যেটা ছিল যে আমার ধৈর্য খুব কম, তো আমার কথা ছিল আমি কি করে প্রথমবারে আমি ক্র্যাক করব, কি করে প্রথমবারে আমি ক্যাডার হব। তো এই কারণে আমি অনেক বেশি স্ট্র্যাটেজিক ছিলাম, অনেক বেশি, প্রিলি থেকে শুরু করে রিটেন থেকে ভাইভা থেকে সব বিষয়ে আমি খালি বিভিন্ন কৌশল, পড়াশোনার পাশাপাশি আমি একটু ভিন্নতা নিয়ে এসেছিলাম, নিজের লেখায় হোক নিজের পড়াশোনায় হোক, যাতে আমি আর 10টা মানুষ হচ্ছে একটু ভিন্ন থাকি, তো ওইগুলাই মাঝে মধ্যে শেয়ার করব। তো আমরা ইংলিশ লিটারেচারের মূল আলোচনায় হচ্ছে শুরু করে দিই। ইংলিশ লিটারেচার আসলে কি জিনিস দেখুন, ল্যাঙ্গুয়েজে যখনই ডেভেলপ হতে থাকে তখন কিন্তু সাহিত্যরও সেই সাথে ডেভেলপ হয়। এই কারণে দেখবেন যে বেশিরভাগ ইউনিভার্সিটিতে ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার বা বাংলা ভাষা এবং সাহিত্য দুটো কিন্তু একসাথে পড়ানো হয়, হ্যাঁ, কারণ যখনই আমরা ভাষা বলি বা ভাষাতে আমরা যখন একটা মোটামুটি একটা আমাদের দাঁড় হয়ে যায়, তখন না মানুষের নতুন এক ধরনের রুচি জন্মায়, সেটা হচ্ছে যে আমরা ভাষা ব্যবহার করে সাহিত্য রচনা করি, এটা কিন্তু আমাদের এন্টারটেইনমেন্টের জন্য, বা অনেক সময় দেখা গেল যে সমাজ সচেতনামূলক হচ্ছে বা শিক্ষা দেওয়ার জন্য, যেমন খনার বচন, তাই না, কলা রুয়ে নাকেটো পাত তাতেই কাপড় তাতেই ভাত, এটা হচ্ছে কৃষি ভিত্তিক রচনা, অর্থাৎ আমাদের কৃষকরা কিভাবে কৃষি কাজ করবে সেটাও ছড়ায় ছড়ায় বলা আছে খনার বচনে। তো সাহিত্যর সাথে ল্যাঙ্গুয়েজের ডেভেলপমেন্টটা খুবই ইম্পর্টেন্ট। তো আমরা যে ইংলিশ লিটারেচার করছি, আমরা কিন্তু এখন ইংলিশ বলতে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা এখন কিন্তু ওয়াইড স্প্রেড, অনেকগুলা নেশনেই ইংলিশ ল্যাঙ্গুয়েজ আছে, যেমন কানাডা আছে, অস্ট্রেলিয়া আছে, ইউএসএ। আমরা কিন্তু ইংলিশ যখনই ভাবি তখন ইউএসএ এর কথাটা মাথায় চলে আসে, তাই না, যে আমেরিকাতে ইংলিশে কথা বলে, কিন্তু মজার ব্যাপার ইংলিশ লিটারেচারে ইউএসএ এর ভূমিকা খুবই কম। কারণ ইউএসএ একটা খুবই নবীন রাষ্ট্র, হ্যাঁ, আপনারা যখন ইন্টারন্যাশনাল পড়বেন তখন দেখবেন যে এটা হচ্ছে লেট 1780 পরে এটা ব্রিটেন থেকে স্বাধীনতা পায়। আমার এক্স্যাক্টলি ইয়ারটা মনে নেই, আপনারা একটু গুগল করে দিতে পারেন। তো এটার পরে 1700 সামথিং সালেই হচ্ছে এটা স্বাধীন হয়। তো অর্থাৎ তার আগ পর্যন্ত আর হচ্ছে ইউএসএ কিন্তু আগে সেখানে রেড ইন্ডিয়ান বলে একটা উপজাতি থাকতো। কলম্বাস যখন 1500 সামথিং সালে, কিংবা হ্যাঁ 1500 সামথিং সালে, মানে অলমোস্ট 15th সেঞ্চুরি বা 16th সেঞ্চুরিতে সে যখন প্রথম
ইয়েতে আবিষ্কার করে নর্থ আমেরিকা, তখন ধীরে ধীরে অ্যাকচুয়ালি ইউরোপ থেকে সেখানে অভিবাসী যাওয়া শুরু করে এবং শেষে একসময় ব্রিটিশরা বা ইংরেজি ভাষাভাষী মানুষরা সেটা কলোনাইজ করে। সো ওখানে তো ইংরেজি ভাষা গেছে অনেক দেরিতে, কিন্তু ইংরেজি ভাষার ইতিহাস অনেক পুরনো। এবং ইংলিশ লিটারেচার বলতে আমরা বুঝবো ব্রিটেনকে। ব্রিটেন বলতে আসলে কি বোঝায়, এটা ইউরোপ, ইউরোপের ঠিক কোনার দিকে একটা দ্বীপ আছে, দুইটা দ্বীপ কাছাকাছি আছে, এই দুইটা দ্বীপকে বলা হয় ইউনাইটেড কিংডম। আমরা অনেকের সংক্ষেপে এটাকে বলি ইংল্যান্ড, কিন্তু আসলে এটা ইংল্যান্ড না, আমি বলছি এই যে, বা ব্রিটেন বলে অনেকে, ব্রিটেন, গ্রেট ব্রিটেন। এই যে দ্বীপ, এই দ্বীপেই আসলে অ্যাংলো স্যাকশন বলে একটা জাতি ছিল। অ্যাংলো স্যাকশন, তাদের সেখানে কিছু আদিবাসী ছিল আগে থেকে, আর জার্মান থেকে স্যাকশন জাতি গিয়ে, জার্মানি তো এখানে ইউরোপের এই জায়গাতে হবে, এখান থেকে তারা এই দ্বীপটাতে গিয়ে বাস করতে শুরু করে। তো এই দ্বীপটার স্থানীয় অধিবাসী এবং তাদের সাথে মিলে তারা একটা ভাষার উদ্ভব করে। এই ভাষাটাই ধীরে ধীরে পরবর্তীতে ইংলিশে রূপান্তরিত হয়, অ্যাংলো থেকে ইংলিশ। এবং এটা হচ্ছে যেটা বললাম যে ইংল্যান্ডের, আমরা যখন ইংলিশ লিটারেচার ভাববো তখন বুঝবো যে ইংল্যান্ড বা ব্রিটেন বা ইউনাইটেড কিংডম, এটা বুঝবো। তবে ইংল্যান্ডটা বলা ঠিক না, ব্রিটেন এবং ইউনাইটেড কিংডম বলা ঠিক। এর পিছনে কারণটা আমি বলি। ম্যাপটা ভালো হচ্ছে না, আমি ম্যাপ ভালো পারি না। তো এখানে আসলে 3টা কান্ট্রি আছে। সেই 3টা কান্ট্রি কি কি? প্রথম হচ্ছে স্কটল্যান্ড, মাঝখানে হচ্ছে ইংল্যান্ড, এবং আরেকটা হচ্ছে ওয়েলস। আর এই যে দ্বীপটা, এটার নাম হচ্ছে আয়ারল্যান্ড। পুরো দ্বীপের নাম আয়ারল্যান্ড, এবং নর্থ যে রিজন, এটা হচ্ছে নর্দার্ন আয়ারল্যান্ড। এগুলো সবই বিস্তারিত আপনারা পড়বেন ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে। এটা খুবই ভালো মতো ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে আসলে ব্যাখ্যা করা আছে, কিন্তু আমার যেহেতু কিছু জিনিস এখান থেকে লাগবে ইংলিশ লিটারেচার বোঝার জন্য বা ইংলিশ ল্যাঙ্গুয়েজকে বোঝার জন্য, তাই আমি বুঝাচ্ছি। তো আসলে গ্রেট ব্রিটেন বলতে বা ইউনাইটেড কিংডম, ইউনাইটেড মানে কি? ইউনাইটেড মানে যুক্ত, একসাথে। হ্যাঁ, তো ইউনাইটেড কিংডম বলতে আসলে যে স্কটল্যান্ড, ইংল্যান্ড, ওয়েলস এবং নর্দার্ন আয়ারল্যান্ড, এই 4টা। আচ্ছা, নর্দার্ন আয়ারল্যান্ড কিন্তু পরে বলছি। স্কটল্যান্ড, ইংল্যান্ড, ওয়েলস, কিন্তু ওয়েলস, এটা ওয়েলস, এই 3টা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, একদমই ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি। হ্যাঁ, কিন্তু এরা যুক্ত একসাথে, মানে এদের কিছু কিছু বেশিরভাগ আসলে রুল, যেমন হচ্ছে এখন বর্তমান প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী হচ্ছে ঋষি সুনাক, তাই না, ইংল্যান্ডের, সরি বারবার আমিও ভুল করছি, ইউকে বললে সবচেয়ে সুবিধা, ইউকে। তো হ্যাঁ, পুরোটাই একসাথেই হচ্ছে আসলে শাসিত হয়, ইলেকশনে সব একসাথে হয়। তবে এই 3টা কান্ট্রি আলাদা আলাদা নিজস্ব আবার হচ্ছে কিছু রুলস রেগুলেশন আছে, যেটা অন্যর সাথে মিলে না, কিন্তু এরা মোটামুটি একসাথেই থাকে। এবং আয়ারল্যান্ড যে দ্বীপটা, আয়ারল্যান্ড দ্বীপের যে নর্থ পোর্শনটা, এটাকে নর্দার্ন আয়ারল্যান্ড, এটাও হচ্ছে আসলে ইউকের অংশ। অর্থাৎ ইউকে হচ্ছে 4টা সোভারেন স্টেট নিয়ে গঠিত। ইউকে আমরা যেটা চিনি বর্তমানে ইংল্যান্ড, যেটা বলি ইংল্যান্ড আসলে ও ছোট্ট একটা পোর্শন। হ্যাঁ, ছোট্ট, মানে আসলে এই জন্যই বলা হয় যে বেশিরভাগ মানুষ যখন অভিবাসী হিসেবে যায় তারা ইংল্যান্ডেই সাধারণত যায়। হ্যাঁ, এই কারণে ইংল্যান্ডটা বেশি পরিচিত, কিন্তু আসলে এটা একটা ইউকে, ইউনাইটেড কিংডম আসলে 4টা দেশের সমষ্টি। এই যে স্কটল্যান্ড, ইংল্যান্ড, ওয়েলস এবং আয়ারল্যান্ড, আমাদের যে ইংলিশ লিটারেচার আমরা বুঝবো, ইংলিশ লিটারেচার বলতেই এই 4টা দেশের লিটারেচারকে বোঝাবে, বা সংক্ষেপে ইউনাইটেড কিংডম বা ব্রিটেনের লিটারেচারকে বোঝাবে। তো এটা অনেক সময় এরকম কোশ্চেন চলে আসতে পারে যে আসলে আমরা বর্তমান যে ইংরেজি সাহিত্য বুঝি সেটা আসলে কোন রিজিয়নের। হ্যাঁ, ইউএসএ থাকতে পারে অপশন, ইউকে থাকতে পারে অপশন, অবশ্যই ইউকে দেখাতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে ইউএসএরও যে কোনো অবদান নাই তা না, সেটা যখন তারা স্বাধীনতা লাভ করে তারপর থেকে তাদেরও আমরা আলাদা হয়ে তাদেরকে রিকগনাইজ করি যে এটা ইউএসএ বেসড একজন পোয়েট বা ইউএসএ বেসড, যেমন হচ্ছে এডগার অ্যালান পো, ইনি কিন্তু ইউএসএ বেসড একজন বিখ্যাত ছোট গল্পকার। তো আমরা তাকে আলাদাভাবে মেনশন করে দেবো যখন আমরা মডার্ন বা পোস্ট মডার্ন লেখকদের ইয়ে করবো, কিন্তু তার আগ পর্যন্ত
মেনশন করাই হবে না, কারণ সবই ব্রিটিশ লিটারেচার বা ব্রিটিশ পোয়েট বা ব্রিটিশ সাহিত্য পড়াবো। তো যাই হোক, এবার আমি যেটা বলছিলাম যে আমরা পিরিয়ড পড়াবো, পিরিয়ডস অফ ইংলিশ লিটারেচার, যেটা আমি বারবারই বলছি, পিরিয়ডস অফ ইংলিশ লিটারেচার। আচ্ছা, এইটা বলতে কি বোঝায়? দেখুন, ইংলিশ লিটারেচার হিস্ট্রি যেটা আমি বলছিলাম সেটা কিন্তু অনেক অ্যানশিয়েন্ট, অনেক প্রাচীন। অর্থাৎ বলা হয়ে থাকে যে প্রায় প্রথম যে আমরা একদম রিটেন একটা ইংলিশ লিটারেচার একটা কপি পেয়েছিলাম সেটা হচ্ছে 450 এডি বলা হয়ে থাকে, মানে 450 এডি। আছে এডি জিনিসটা একটু আমার বোঝানো লাগবে আগে, এটা আমি বুঝাচ্ছি। এই যে 450 এডি মানে আজ থেকে প্রায়, এটা তো 2024 সাল, তাহলে আজ থেকে প্রায় ওদিকে হচ্ছে 1600 আর এপাশে হচ্ছে, তাহলে হচ্ছে প্রায় 1800 বছর আগের ঘটনা এটা, তাই না? তাই তো হওয়ার কথা। 2024, সরি 2024, 1800 বছর আগে না, 1600 বছরের আগের কথা। হ্যাঁ, প্রায় 1600 বছর অ্যাপ্রক্সিমেটলি আর কি। তো এই যে সময়টা, এই যে দীর্ঘ যে সময় আগে, এত দীর্ঘ লিটারেচারের যে হিস্ট্রি, সেটাকে যারা হচ্ছে গবেষক তারা কয়েক ভাগে ভাগ করেছে। কারণ হচ্ছে যে এত, যেমন হচ্ছে আমরা যখন সায়েন্স পড়ি তখন আমরা দেখি না যে এত এত বেশি প্রাণী যে আমরা ভাগ করে নিচ্ছি যে কোনটা ম্যামল, কোনটা স্তন্যপায়ী, কোনটা হয়তোবা উভচর, কোনটা হয়তোবা মেরুদণ্ডহীন, মেরুদণ্ডী প্রাণী, করডাটা, কোনটা হচ্ছে করডাটা না। তো এই যে আমরা বিভিন্ন ভাগে ভাগ করি কেন? কারণ আমাদের পড়তে সুবিধা হয়। হ্যাঁ, যেমন প্রথমে আমরা ভাগ করে দিয়েছি উদ্ভিদ বিজ্ঞান আর প্রাণী বিজ্ঞান, তাহলে আমরা একটা সায়েন্স নিয়ে নিয়েছি যে আমরা শুধু উদ্ভিদ নিয়েই পড়বো, আর আরেকটা হচ্ছে ভাগ করে ফেলেছি আমরা প্রাণী নিয়েই পড়বো। এই কারণেই পড়ার সুবিধার জন্য এটা কিন্তু আসলে, এবং ল্যাঙ্গুয়েজের উদ্ভাবের সাথে সাথে ল্যাঙ্গুয়েজের চেঞ্জ হচ্ছে সময়ের সাথে, তো এই যে সময়ের সাথে যে চেঞ্জ হচ্ছে, তো এই চেঞ্জ হওয়ার ফলেও একটা পিরিয়ড বলা হচ্ছে যে এটা হচ্ছে, মানে ইতিহাসে যেমন আমরা বলি না মোগল যুগ, পাল যুগ, এরকম গুপ্ত যুগ, মৌর্য যুগ, আমরা তো ইতিহাসে এগুলো পড়ে এসেছি। ঠিক তেমনই ইংলিশ লিটারেচারের ইতিহাস লেখার সময় এই ডেটগুলো তারা ফিক্স করেছে যে এই ডেট থেকে এই ডেট এত পিরিয়ড। যেমন আমি বলি, প্রথমটা হচ্ছে ওল্ড ইংলিশ পিরিয়ড, ওল্ড ইংলিশ পিরিয়ড। এই ওল্ড ইংলিশ পিরিয়ডের যে ডেটটা সেটা হচ্ছে 450 এডি থেকে 1066 এডি। এটা অনেক হিউজ একটা আসলে টাইম লাইন, কারণ এত দীর্ঘ সময় আর কোনো আসলে পিরিয়ড নাই। তো এই পিরিয়ড অর্থাৎ 450 এডি থেকে 1066 যে এডি, এই দীর্ঘ সময়ে ইংলিশ ল্যাঙ্গুয়েজের খুব বেশি ডেভেলপমেন্ট আমরা দেখতে পাইনি, এবং এই সময় খুব বেশি সাহিত্য রচিত হয়নি। এই জন্য আসলে সবকিছু একসাথে মিলিয়ে, যেহেতু তখন ইংলিশ লিটারেচারের খুব বেশি আমরা ডাইভার্সিটিও দেখিনি এবং খুব বেশি ডেভেলপমেন্টও দেখিনি, এই কারণে গবেষকরা এই দীর্ঘ সময়টাকে বলে ওল্ড ইংলিশ পিরিয়ড, যখন কেবল শুরু হচ্ছিল ইংলিশ লিটারেচার, কেবল শুরু হচ্ছিল। আচ্ছা, এতক্ষণ যা বলেছি তার চেয়ে বড় কথা, সেগুলো কিন্তু ইংলিশ লিটারেচার আসবে না। যেমন ওয়েলস টোয়েলস এগুলো যা বুঝালাম, এগুলো কিন্তু আসবে না। শুরু হয়েছে এখান থেকে পড়া, ঠিক আছে? এই যে এই ডেট গুলো খুব ইম্পর্টেন্ট। শুরু হয়েছে এই যে এখান থেকে, পড়াটা জাস্ট এখান থেকে স্টার্ট হলো। তো এই যে ওল্ড ইংলিশ পিরিয়ড 485 থেকে 1066, এটা হচ্ছে প্রথম যেটা আপনারা মুখস্থ করবেন। এর আগে কি কিছু মুখস্থ করার দরকার নেই, এটা প্রথম মুখস্থ করতে হবে। এরপরে যেটা আমি বুঝাতে চাই, এবার সেকেন্ড যে পিরিয়ড আছে, এই পিরিয়ডের অপর নাম সেটা হচ্ছে অ্যাংলো। যেমন আমি বলেছিলাম যে এলিজাবেথান পিরিয়ড কি গোল্ডেন এজ অফ ইংলিশ লিটারেচার বলা হয়, যেটা অলরেডি 46 কোশ্চেনে চলে এসেছে। তো আপনাদের কোশ্চেনে এরকম আসতে পারে যে ওল্ড ইংলিশ পিরিয়ডের অপর নাম, বা হুইচ পিরিয়ড ইজ নোন অ্যাজ অ্যাংলো সেকশন পিরিয়ড। অ্যাংলো সেকশন পিরিয়ড অর্থাৎ ওল্ড ইংলিশ পিরিয়ডকে অ্যাংলো সেকশন পিরিয়ড বলা হয়। এটার অপর নাম হচ্ছে অ্যাংলো সেকশন পিরিয়ড, অর্থাৎ এই সালটা আর এই নামগুলো ইম্পর্টেন্ট।
আমি আসলে আমি যখন এটা পড়াবো তখন আমরা সাধারণত বিভিন্ন, আমি যে এডি কথাটা বলছি অনেকেই আছে জানেন এটা খুব ভালো মতো, আমরা কিন্তু এখানে সবাই অনার্স মাস্টার্স করা, কিন্তু তারপরেও এই ল্যাকিংসটা অনেকের থাকে। এই কারণে আমি বুঝালাম একটু, সেটা হচ্ছে যে যখন আমরা ইংলিশ বিভিন্ন ইয়ার গুলো দেখবো, টাইম গুলো দেখবো, তখন আমরা সবসময় এই কয়েকটা জিনিস দেখি, এসি, এডি, বিসি, তারপর হচ্ছে এসিই, বিসিই, এগুলো হচ্ছে খুব আগে ইউজ হতো, এখন এগুলো একদমই ইউজ হয় না। এসি বিসি গুলো হচ্ছে দেখা গেল যে এখন মানে আউটডেটেড হয়ে গেছে, এখন এডিটাই বেশি ব্যবহার হয় আর বিসিটা ব্যবহার হয়। এটা আসলে কি, এগুলোর সব উৎপত্তি আসলে এসি আর বিসি থেকে। আমরা জানি যে আমাদের যে ইংলিশ, আমাদের যে ক্যালেন্ডারটা, হ্যাঁ, সেটা কিন্তু ধরা হয়ে থাকে ক্রাইস্ট মানে খ্রিস্ট তার জন্ম সাল থেকে। অর্থাৎ ক্রাইস্ট যেদিন জন্মেছিল, সেই যেই সালে জন্মেছিল সেই সালটাকে ধরা হয় 1 এসি। এসি মানে আফটার ক্রাইস্ট, এসিইও বলা যেতে পারে, 1 আফটার ক্রাইস্ট এরা। এটার মানে হচ্ছে আফটার ক্রাইস্ট এরা। খ্রিস্ট, যীশু খ্রিস্টের যে জন্মের যে সালটা সেটাকে ধরা হয় 1। এরপর থেকে যতগুলোই আসবে, যত সাল, যেমন এখন হচ্ছে 2024 সাল, অর্থাৎ এটাকে আমরা এসি বলতে পারি বা এসিই বলতে পারি। এটার মানে হচ্ছে যে যীশু খ্রিস্টের জন্মের পর 2024 বছর এখন পার হয়ে গেছে। আর বিসি মানে হচ্ছে বিফোর ক্রাইস্ট বা বিসিই, এই দুইটার মানে বিফোর ক্রাইস্ট এরা। যখন আমি বলি 2 বিসি, তখন মানে কিন্তু খ্রিস্টের জন্মের 2 বছর আগে, হ্যাঁ, অর্থাৎ আমাদের 2024 থেকে আরো 2 বছর আগে যোগ করতে হবে, অর্থাৎ আজ থেকে প্রায় 2026 বছর আগে, আরো 2 বছর আগে, ঠিক আছে। তো এই যে আমরা যতই পেছনে যাবো, যেমন ধরো আমি একটা ছোট্ট একটা উদাহরণ বলি, যে আমরা বলি যে মৌর্য যে আমাদের, আপনারা এটা ইতিহাসে পড়বেন বাংলাদেশ বিষয়বলিতে, যে আমাদের খুব এটা থেকে প্রচুর প্রশ্ন আসে, যে একটা খুব বিখ্যাত আমাদের স্থাপত্য নগরী আছে প্রাচীন, সেটা হচ্ছে পুন্ড্রনগর, মহাস্থানগড়। সেটা কিন্তু প্রায় 2500 খ্রিস্টপূর্বাব্দে। এটার বাংলাটা হচ্ছে, আচ্ছা এটা বাংলাতেও একটু লিখে নিই, কারণ আমি বাংলা লিটারেচারে তো পড়াবো, এখানে আসবে কথাগুলো, এটা একটু লিখে নিই। 2500 খ্রিস্টপূর্ব, 2500 খ্রিস্টপূর্বে। তাহলে এটা বর্তমান সময় থেকে কত পূর্বে? এটা কিন্তু অনেকে ভুল করে। এটা 2500 খ্রিস্টপূর্বে মানে কিন্তু এখন থেকে 2500 বছর আগে না, প্লাস আমাদের বর্তমান সময় 2000 বছর যোগ করতে হবে, তাহলে মোট 4500 বছর আগের ঘটনা এটা। খ্রিস্টপূর্ব মানে খ্রিস্টের জন্মের পূর্বে, খ্রিস্টের জন্মের পূর্বে। ঠিক সিমিলারলি এসি মানে খ্রিস্টের জন্মের পূর্বে, এসিই খ্রিস্টের, সরি বিসি, বিসিই বা বিসি হচ্ছে বিফোর ক্রাইস্ট এরা, খ্রিস্টের জন্মের পূর্বে। তখন আমাদের করতে হবে কি, বর্তমান সময় থেকে আমাদের বর্তমানে আফটার ক্রাইস্ট যেটুকু সময় হয়েছে সেটা প্লাস ওটা করতে হয় বর্তমান থেকে বুঝার জন্য। তবে সাধারণত আমরা প্লাস করি না, আমরা 2500 খ্রিস্টপূর্বাব্দই বলি। তখন বুঝতে হবে যে আমাদের মানে খ্রিস্টের জন্মেরও 2500 বছর আগে, মানে মনে মনে আমরা একটা হিসাব আইডিয়া করি, আমরা আচ্ছা বর্তমান থেকে মানে তো 4000 বছর আগে। তো এটা থেকে আমরা আইডিয়া করতে পারেন যে আমাদের যে মহাস্থানগড় সেটা কত বিখ্যাত এবং কতটা ইম্পর্টেন্ট একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। কারণ মানে আমরা আজ থেকে আমাদেরও 4000 বছর আগের মানুষের তৈরি একটা কীর্তি আমরা সেখানে দেখতে পারি। তো এটাই হচ্ছে খ্রিস্টপূর্বাব্দ। এবং আমাদের বর্তমান যে এটা বাংলাকে বলা হয় বর্তমান সালটাকে 2024 খ্রিস্টাব্দ, 2024 খ্রিস্টাব্দ, অর্থাৎ এটা খ্রিস্টপূর্ব আর এটা খ্রিস্টাব্দ। খ্রিস্টের পরের সময় চলছে এখন, খ্রিস্ট তো অনেক আগে জন্মে গেছে, তো তার পরের সময়গুলো এখন চলছে। এটা আমরা হচ্ছে ইংলিশ ক্যালেন্ডার ফলো করি, এই কারণে আমাদের এগুলো লিখতে হয়। তো আমরা যখন এসি লিখছি আফটার ক্রাইস্ট, বা এসিইও মানে আফটার ক্রাইস্ট এরা, বিসি মানে বিফোর ক্রাইস্ট, বিসিই মানে বিফোর ক্রাইস্ট এরা। এখন এডি মানে কি, আমি তো এডি লিখলাম, এসি বিসি এগুলো তো কিছুই লিখিনি, আমি লিখেছি এডি। এটা এখন আসলে মডার্ন সময় এটা ব্যবহার হচ্ছে বেশি, এবং এডি আমরা সাধারণত পিরিয়ড গুলোর ক্ষেত্রে বলবো। এডি আর এসি হচ্ছে সেম,
এডি আর এসি সেম। এটা হচ্ছে ল্যাটিন অ্যানো ডোমিনি থেকে আসছে, হ্যাঁ, কমন এরা। আচ্ছা সিইও বলা চলে, আচ্ছা অনেকগুলোই আছে, যাই হোক। তো অ্যানো ডোমিনি মানেও আসলে ক্রাইস্টের বা যিশুর যে হচ্ছে সময়টা, মানে সময়কাল বলছে, যিশুর জন্মের পরবর্তী সময়কালই বলছে। তাহলে এডি মানেও যা, এসি মানেও তা, অর্থাৎ 450 এডি যখন আমরা বুঝাচ্ছি, তার মানে যীশু খ্রিস্টের জন্মের 400 বছর পরে, 450 বছর পরের ঘটনা আমরা বলছি। অর্থাৎ তখন আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ ডেভেলপ হচ্ছিল, এবং এই সময়টা হচ্ছে ওল্ড ইংলিশ পিরিয়ড, অর্থাৎ অনেক দীর্ঘ সময় চলেছিল, 450 থেকে 1066 এডি পর্যন্ত। 2 নাম্বার যে পিরিয়ডটা আমরা পড়বো সেটা হচ্ছে মিডল ইংলিশ পিরিয়ড। আমি যেগুলো পড়ালাম এটা কিন্তু আসলে পরীক্ষার জন্য না, এটা আমি জাস্ট একটা সেন্স ডেভেলপ করার জন্য, কারণ অনেকেরই এটা প্রবলেম থাকে সময় টাইম লাইনটা বোঝার জন্য, এই কারণে আমি পড়ালাম। মিডল ইংলিশ পিরিয়ড, আপনাদের যদি কোনো সমস্যা থাকে বা বুঝতে অসুবিধা থাকে আপনারা কমেন্ট করতে পারেন, আমি সেটা দেখতে পারি। আচ্ছা এখন পর্যন্ত কোনো সমস্যা কমেন্ট আসে না। মিডল ইংলিশ পিরিয়ডের যে সময়কালটা, যে টাইম লাইনটা, সেটা আমরা পড়াই। সেটা হচ্ছে 1066 থেকে 1500 এডি। আচ্ছা আমি কিন্তু বুক বলিনি এখনো না, আমি সাজেস্ট করব যে আমি যেই ক্লাস লেকচার দেখাবো আর প্লাস আমি একটা পিডিএফ শেয়ার করব, সেটা পড়লেই এনাফ। তবে আমি পিডিএফটা আসলে তৈরি করেছি বা আমার ক্লাসমেটটাও তৈরি করেছে, যেই বইয়ের রেফারেন্সে সেই বইটা আসলে আমার বলা উচিত, সেটা হচ্ছে এ হ্যান্ডবুক অন ইংলিশ লিটারেচার, এ হ্যান্ডবুক অন ইংলিশ, একটা বই। আমার সব বই কিন্তু আমি কনফিডেন্সে পড়িনি, তবে আমার এই বইটা আমি কিন্তু অনেক বেছেছিলাম সবকিছু, সব সাবজেক্ট পড়ার জন্যই আমার হচ্ছে একটা মানে চোখ বন্ধ করে আমি সবকিছু কিনে নিই। আমার কাছে মনে হচ্ছে যেটা ভালো, আমি অনেকগুলো বই কিনেছিলাম প্রথম দিকে। আচ্ছা আমার একটু নেট প্রবলেম হচ্ছিল, আমার কথা কি শোনা যাচ্ছে ঠিক মতো? একজন কমেন্ট করেন প্লিজ। প্লিজ কে একজন কমেন্ট করেন। ক্লাসের স্টুডেন্টরা দেখছে একদমই কমেন্ট করতে আগ্রহী না। আমাদের আগের কোর্সের স্টুডেন্ট গুলো খুবই কমেন্ট করতো সব সময়, এখন দেখছি কেউই কমেন্ট করতে আগ্রহী না। আচ্ছা আমার কথা তাহলে শোনা যাচ্ছে? থ্যাংক ইউ। মাঝখানে একটু নেট প্রবলেম হয়ে গেছিল, যাই হোক। আমি যেটা বলছিলাম যে এই হ্যান্ডবুক অন ইংলিশ লিটারেচার কনফিডেন্স পাবলিকেশনের এই বইটা আপনারা হচ্ছে কিনবেন। এই বইটা খুবই ভালো, এই বইটা থেকে আমি এই নোটগুলো বা আমার পড়াশোনা সবই করেছি। আর আমি বেশ কিছু বই ঘেটেছিলাম, সেই সময় আমার সময় ছিল, যেহেতু আমাদের 41তম বিসিএস এর করোনা চলে এসেছিল, করোনার জন্য 1 বছর পরে পরীক্ষাটা হচ্ছিল, তো এই কারণে আমি বেশ খাটাখাটি করেছিলাম। আমার কাছে মনে হচ্ছে এটা বেস্ট বই। তো এই বইটা আসলে বাজারে মনে হয় না অত ভালো পাওয়া যায়, এই কারণেই আমি পিডিএফ সরবরাহ করব, কারণ আমার কাছে বইটা আছে। আর বাজারে নীলক্ষেতে একটু খোঁজ করতে পারেন, নীলক্ষেতে যদি না পান তাহলে ফার্ম গেটে আপনারা দেখতে পারেন। ফার্ম গেটে যেখানে কনফিডেন্সের কোচিং গুলো আছে, কনফিডেন্সের 2টা কোচিং ওখানে আছে, তার সামনে হচ্ছে কিছু বইয়ের দোকান থাকে, সেখানে কিন্তু এই বইগুলো পাওয়া যায়, ঠিক আছে? আর না হলে কেউ যদি আপনাদের বন্ধু বান্ধব থাকে কনফিডেন্সে কোচিং টোচিং করে, আর আমি তো পিডিএফ দিয়ে দেবো, সেগুলো প্রিন্ট করে নিলেও হয়ে যাবে। এটা আমি মনে করি বেস্ট হচ্ছে অপশন। আমি পিডিএফ প্রিন্ট, আমার শেয়ার করা পিডিএফ গুলো প্রিন্ট করে নিলে আপনাদের একটা বই হয়ে যেতে পারে। আর না হলে ভালো যদি একটা বই হাতে রাখতে চান, আপনারা যদি ভাবেন যে না আমি একটু আগে থেকে উল্টে পাল্টে দেখবো, কারণ আমার ক্লাস, আমি একটা ক্লাস নিব তারপর পিডিএফ গুলো দিব, তো আপনার যদি মনে হয় আমার হাতে একটা বই আগে থেকে থাকা উচিত, তাহলে বইটা কিনে ফেলতে পারেন। তো যাই হোক, মিডল ইংলিশ পিরিয়ডের কথা বলছিলাম। মিডল ইংলিশ পিরিয়ড হচ্ছে এটাও মোটামুটি বড় একটা সময়।
মিডল ইংলিশ পিরিয়ড, এই সময়টা হচ্ছে 1066 থেকে 1500 AD। এটাও প্রায় 500 বছর ধরে এই সময়টা চলেছিল। অর্থাৎ আমরা দেখলাম যে ওল্ড ইংলিশ পিরিয়ড যেটা অনেক দীর্ঘ সময়, 450 থেকে 1066 সময়, 1066 পরবর্তী এই সালটা থেকেই কিন্তু এই সেম সাল, নট পরবর্তী, একই সালটাকেই ধরা হচ্ছে আবার মিডল ইংলিশ পিরিয়ডের সূচনা। এটা কিন্তু একটু খেয়াল রাখবেন যে যেটা থেকে শেষ হবে যেই সালটাতে, পরের পিরিয়ডটা সেই সাল থেকে শুরু হবে। যেমন আমি যদি বলি রেনেসা পিরিয়ডের পরে, এটা 2 নাম্বার ছিল, এবার 3 নাম্বার হচ্ছে রেনেসা পিরিয়ড। তো রেনেসা পিরিয়ড আবার কিন্তু শুরু হচ্ছে 1500 AD থেকে, 1500 থেকে 1660, যেটা অনেক ছোট্ট একটা পিরিয়ড, কিন্তু এটাই সব থেকে ইম্পর্টেন্ট পিরিয়ড। তাহলে দেখছেন 1500 AD তে শেষ হয়েছে মিডল ইংলিশ পিরিয়ড, 1500 AD তে আবার রেনেসা পিরিয়ডও শুরু হয়েছে। তো এভাবে একটা সিরিয়াল মাথায় সাজাতে হবে। প্রথমটা ছিল 450 থেকে 1066 ওল্ড ইংলিশ পিরিয়ডটা, এরপর মিডল ইংলিশ পিরিয়ড 1066 থেকে 1500, আর রেনেসা পিরিয়ড 1500 থেকে 1660। এই যে 3টা পিরিয়ড, ওল্ড ইংলিশটা লিখে ফেলি। আচ্ছা, আরেকটা বিষয় আমি উল্লেখ করতে চাই যে আপনারা যারা অন্যান্য বিভিন্ন বই কিনেছেন, আচ্ছা আপনারা হয়তো বা অন্যান্য অনেক বই কিনতে পারেন, বিসিএস এর বাজারে হচ্ছে বিভিন্ন বই পাওয়া যায়। আসলে আমি মনে করি, আমি নিজেও খেয়াল করেছি যে মোর অর লেস বেশিরভাগ বই সেম, হ্যাঁ, একই রকমই কথাবার্তা লেখা থাকে, একই রকমই তথ্য আছে। তবে যেটা হয় যে কিছু কিছু বই অনেক বেশি তথ্য থাকে, এই বেশি তথ্যের বইগুলো আমার একদম পছন্দ না। হ্যাঁ, এই কারণে আমি আসলে বুক লিস্টটা দিচ্ছি, বা আমার কোনটা ভালো লাগে সেটা আমি দিয়েছি। আর আরেকটা বিষয় কি, যে অনেক সময় ভুলও থাকে, তো এটা একটা বিষয়। যেমন এখানে যে আমি এজ পিরিয়ড গুলো দিচ্ছি, 450 থেকে 1066, 1066 থেকে 1500 AD, এগুলো অথেন্টিক, এটা বিশ্বাস করেই পড়েন। অন্য কিছু বইয়ে যদি আপনি পান যে অন্যরকম কোনো সাল দেওয়া আছে, তাহলে সেটা অ্যাভয়েড করেন, এটাই পড়েন। আমাকে হচ্ছে এর আগের ক্লাসে এরকম কোশ্চেন কিছু পেয়েছিলাম যে অমুক বইতে তো অমুক সাল দেওয়া, সেটা নিয়ে আপনার মাথা ঘামাতে হবে না। হ্যাঁ, আমি নিজে এটা পড়ে ক্যাডার হয়েছে, তো আমি গ্যারান্টি দিতে পারবো যে এটাই আসল সাল। হ্যাঁ, এবং তাছাড়া আপনারা যদি কোনো হায়ার স্টাডিজ এর বই পান ইংলিশ লিটারেচার ক্ষেত্রে, তখনও দেখবেন যে এই সালগুলোই দেওয়া আছে। সো আপনারা চোখ বন্ধ করে পড়তে পারেন। আচ্ছা, লাইভে কি স্টুডেন্ট কমে গেছে? আমার এখানে 13 জন দেখাচ্ছে কেন? তো আগেই তো আমি যখন কানেকশনের প্রবলেম হচ্ছিল, তার আগে তো 60+ স্টুডেন্ট ছিল। আচ্ছা, 50 জন আছে, তাহলে আমি ভুল দেখছি হয়তোবা, এটা অনেক সময় হয়, লাইভে আমি দেখতে পারি না। আচ্ছা, 3টা হয়ে গেল রেনেসা পিরিয়ড পর্যন্ত। এখন দেখুন রেনেসা পিরিয়ডের আবার ভাগ আছে, খুব ইম্পর্টেন্ট। এগুলো থেকে প্রচুর প্রশ্ন আসে, যেমন এলিজাবেথা নিয়ে যে এইটুক এখনই বুঝবেন, সেটা থেকে চলে আসছে অলরেডি কোশ্চেন। রেনেসা হচ্ছে 1500 থেকে 1660। এই যে রেনেসা পিরিয়ড, এটাকে অনেকগুলো ভাগে ভাগ করা হচ্ছে। যেমন প্রথম ভাগটা হচ্ছে 1500 থেকে 1558, 1500 থেকে 1558। এই সময়টাকে বলা হয় প্রিপারেশন ফর রেনেসা। আসলে আমার বোর্ডটা ছোট, তাই হয়তো আমি একবারে লিখতে পারবো না, মুছে মুছে লিখতে হবে। 1500 থেকে 1558 এই সময়টাকে বলা হয় প্রিপারেশন ফর রেনেসা। অর্থাৎ এই সময় বোঝা যাচ্ছিল মিডল ইংলিশ। আচ্ছা, মিডল ইংলিশ পিরিয়ডে তো একটা খুব ইম্পর্টেন্ট তথ্য আমি মিস করে গেছি, একটু পাশে লিখে নেন। মিডল ইংলিশ পিরিয়ডের এখানেই আমি লিখছি, সেটা হচ্ছে মিডল ইংলিশ পিরিয়ডের 1400 থেকে 1500 সাল যে সময়টা, বা অনেকে বলে
1400 থেকে 1485, 1400 থেকে 1500 বা 1400 থেকে 1485 পর্যন্ত এই পিরিয়ডটা, মানে এটা নিয়ে একটু মতভেদ আছে, এই জন্যই বলে দিলাম। তবে বেশিরভাগই বলেছে যে 1400 থেকে 1500 এই যে পিরিয়ডটা, এটাকে বলা হয় ডার্ক পিরিয়ড। ডার্ক পিরিয়ড বা অনেকে বলে ব্যারেন পিরিয়ড। ব্যারেন পিরিয়ড এই টাইমটাতে আসলে একটা ইংলিশ লিটারেচারও ভালো পাওয়া যায়নি। এটা বুঝবেন যে ডার্ক বা অন্ধকার যুগ, বাংলাতে যখন আপনারা বাংলা লিটারেচার পড়বেন এই জিনিসটা আপনারা বুঝবেন যে অন্ধকার যুগ বলা হয় এই সময়টা, যখন সাহিত্যের খরা চলে, ভালো সাহিত্য পাওয়া যায় না, তখন সেটাকে ডার্ক পিরিয়ড, অন্ধকার পিরিয়ড, হ্যাঁ মধ্যযুগ, মিডিয়েভাল পিরিয়ডও এটাকে অনেক সময় বলে। তবে লিটারেচারের ক্ষেত্রে ডার্ক বা ব্যারেন। ব্যারেন মানে কি? ব্যারেন মানে হচ্ছে দেখা যায় যে যেখানে কোনো শস্য উৎপন্ন হয় না, ব্যারেন ফিল্ড। ঠিক এই 1400 থেকে 1500 সাল পর্যন্তটাতে তেমন কোনো সাহিত্য আমরা পাইনি, ল্যাঙ্গুয়েজেরও অধঃপতন ঘটেছিল। আর সেই সময় আসলে সোসাইটির অধঃপতন ঘটেছিল, এক ধরনের পলিটিক্যাল প্রবলেম ছিল। তো এই কারণে মানুষের ওয়ার চলছিল দেশের সাথে ইংল্যান্ডের, তো এই কারণে যে সময় এই জন্য এই সময়টাকে বলা হয় ডার্ক বা ব্যারেন পিরিয়ড। এখন দেখুন আমাদের রেনেসাঁ কিন্তু শুরু হচ্ছে 1500 থেকে 1660, তো অর্থাৎ ডার্ক পিরিয়ডের ঠিক পরপরই 1500 সালে কিন্তু শেষ হলো ডার্ক পিরিয়ড, এবং তার ঠিক পরপরই রেনেসাঁ পিরিয়ড শুরু হলো। এবং এই সময়টা যখন আপনারা দেখবেন যে কোনো সাহিত্যই রচিত হচ্ছে না, করে যখন মানে একটা সাথে ভূত চলে আসলো, রেনেসাঁ পরে রেনেসাঁ মানে হচ্ছে রেভলিউশনকে বোঝায়, মানে বিপ্লবকে বোঝায়। পুনর্জন্ম হয়েছে। তো এই রেনেসাঁ পিরিয়ডটা হচ্ছে সেটাকে বোঝায় যে হুট করে দেখা গেল ব্যারেন একটা পিরিয়ডের পরে, ডার্ক একটা পিরিয়ডের পরে আমরা অসাধারণ সব সাহিত্য এই যুগে পেলাম। তো এই জন্য এটাকে বলা হয় রেনেসাঁ পিরিয়ড। এবং এই যে প্রিপারেশন ফর রেনেসাঁ অর্থাৎ 1500 থেকে 1558 প্রায় 50 ইয়ার্স, এই সময়টাতে মোটামুটি ভালো ভালো সাহিত্য তৈরি হচ্ছিল। হ্যাঁ, বোঝা যাচ্ছিল যে সাহিত্যে একটা নতুন ধরনের যুগের সূচনা হয়েছে, কিন্তু একদম আপ টু দা মার্ক হয়নি, মোটামুটি। এই জন্যই এটাকে বলা হচ্ছে প্রিপারেশন ফর রেনেসাঁ। রেনেসাঁ পিরিয়ড আসছে, সাহিত্য আসলে নতুন একটা যুগের মধ্যে প্রবেশ করছে, এটা বোঝা যায় এই সময়ের সাহিত্যগুলো থেকে। এই কারণে এটাকে প্রিপারেশন ফর রেনেসাঁ। এই নামের ব্যাখ্যাগুলো জানলে মনে থাকাটা ইজি হয়, এই কারণে আমি সবসময় ডিটেলসে বা ব্যাখ্যা করে পড়তাম। আমি যেটা আপনাদেরকে স্ট্র্যাটেজি আরেকটা শেয়ার করব, যেটা আমার স্ট্র্যাটেজি, সেটা হচ্ছে কি আমি ডিটেলসে সবই আমি হচ্ছে ডিটেলসে সবই পড়তাম, বুঝার চেষ্টা করতাম, কিন্তু মুখস্থ করতাম খুবই কম। হ্যাঁ, এটা হচ্ছে আমার আরেকটা স্ট্র্যাটেজি, যে আমি এখন কি আমার কথা শোনা যাচ্ছে, বোঝা যাচ্ছে? একজন আমাকে কমেন্ট করেছেন যে লাস্ট 2 মিনিটস কিছুই শুনতে এবং বুঝতে পারেনি। আচ্ছা, আমার কথা কি এখন শোনা যাচ্ছে? আচ্ছা, আমি লাস্ট কি পড়িয়েছিলাম, কত দূর? রেনেসাঁ পিরিয়ড পড়াচ্ছিলাম একটু। আচ্ছা, যাই হোক, রেনেসাঁ পিরিয়ডটা এবার বুঝাই। আমি যেটা বলছিলাম, ব্যারেন পিরিয়ডটা পর্যন্ত বুঝেছেন? ডার্ক এজ, ডার্ক পিরিয়ডটা বুঝেছেন? যে 1400 থেকে 1500 পর্যন্ত যেটা বুঝালাম। মানে ডার্ক পিরিয়ডটা বোঝা গেছে, তাই তো? ডার্ক পিরিয়ডের পরে বুঝাবো। আচ্ছা, তো আমি যেটা বললাম যে 1400 থেকে 1500 পর্যন্ত ডার্ক একটা পিরিয়ড ছিল ইংলিশ লিটারেচারের ক্ষেত্রে। তো সেই ডার্ক পিরিয়ডের পরে হুট করে 1500 যখন শুরু হলো, তখন আমরা দেখলাম যে
একটা নতুন ধরনের যুগের সূচনা হচ্ছে সাহিত্যতে, অর্থাৎ উন্নত মানের সাহিত্য আসা শুরু হয়েছে। তো এই 1500 থেকে 1508 প্রায় 58 ইয়ার্স, এই টাইমটা আসলে তখন হচ্ছে মানে বোঝা যাচ্ছিল যে ভালো ভালো সাহিত্য নির্মিত হচ্ছে বা ভালো ভালো সাহিত্য আসছে, কিন্তু সেগুলো খুব বেশি আপ টু দ্য মার্ক হচ্ছিল না। এই কারণে এটাকে বলে প্রিপারেশন ফর রেনেসাঁ, অর্থাৎ বোঝা যাচ্ছিল যে আমরা যে খরাটা, একটা ব্যালেন্সের সময়টা, অন্ধকার যুগটা কাটিয়ে আমরা সামনে আগাচ্ছি। এই কারণে এই সময়ে যে সাহিত্যগুলো পাওয়া গেছে এই 1500 থেকে 1558 বা 58 ইয়ার্স এই পিরিয়ডটাকে বলা হয় প্রিপারেশন ফর রেনেসাঁ, অর্থাৎ বোঝাই যাচ্ছিল যে সেই সময় কবি সাহিত্যিকরা নতুন কিছু ট্রাই করছে এবং ভালো কিছু সামনে আসতে চলেছে। আচ্ছা, এর পরের যে এজটা সেটা হচ্ছে, অর্থাৎ এটা কিন্তু রেনেসারই ভাগ বিভিন্ন। হ্যাঁ, রেনেসা কিন্তু 3 নাম্বার। এর আগে আমরা ওল্ড ইংলিশ পিরিয়ড পড়িয়েছিলাম, মিডল ইংলিশ পিরিয়ড পড়িয়েছিলাম। 3 নাম্বারটা হচ্ছে রেনেসা 1500 থেকে 1660। এই পিরিয়ডটার মধ্যে এত জিনিস হয়ে গেছে, এই কারণে এই পিরিয়ডটাকে বেশ কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে। তো প্রথম ভাগটা আমরা পড়লাম। সেকেন্ড ভাগটা হচ্ছে 1558 থেকে, অর্থাৎ জাস্ট এটা এই সালটা থেকে, এটা যেখানে শেষ হচ্ছে সেখান থেকে এটা শুরু। 1603 1558 থেকে 1603 এই সালটাকে বলা হয় এলিজাবেথ পিরিয়ড। এলিজাবেথ পিরিয়ড, যেটা আমি এর আগেও বলেছিলাম যে 46 কোশ্চেন চলে গেছে। গোল্ডেন এজ অফ ইংলিশ লিটারেচার, গোল্ডেন এজ অফ ইংলিশ লিটারেচার। এই যে 1558 থেকে 1603 যেটা হচ্ছে রেনেসা পিরিয়ডের 2 নাম্বার ভাগটা, এলিজাবেথান পিরিয়ড বা গোল্ডেন এজ অফ ইংলিশ লিটারেচার, যেটা 46 বিসিএস এসেছিল। তো এই যে এলিজাবেথান পিরিয়ড, আচ্ছা এটার ক্ষেত্রে কিন্তু নামটা ইম্পর্টেন্ট। আমরা যখনই ইংলিশ হচ্ছে পিরিয়ড গুলো পড়ছি আমরা কিন্তু নামের ব্যাখ্যা দিচ্ছি। ওল্ড ইংলিশ পিরিয়ড মানে কি? ওল্ড মানে সবচেয়ে প্রাচীন, যে সময় আসলে কোনো হচ্ছে তেমন মানে ইংলিশ লিটারেচারই বলে, ইংলিশ ল্যাঙ্গুয়েজই বলে একসময় একদমই প্রাথমিক অবস্থাতে ছিল, সব থেকে প্রাচীন যে অবস্থাতে ছিল সেটা হচ্ছে ওল্ড ইংলিশ পিরিয়ড। মিডিল ইংলিশ পিরিয়ড মানে মধ্যযুগীয় অংশটাকে মিডিল ইংলিশ তারা নাম দিয়ে দিয়েছে ইজিলি। ডার্ক পিরিয়ড মানে কি, যে সময়টাতে, এই কারণে ওটার নাম ডার্ক পিরিয়ড কারণ ওই সময় ভালো কোনো সাহিত্য পাওয়া যায়নি, অন্ধকার যুগ। ডার্ক, ব্যারেন মানে যেখানে শস্য ভালো নাই। রেনেসা মানে কি? রেনেসা মানে বিপ্লব, রেভলিউশন, মানে এই সময়ে, মানে অর্থাৎ 3 নাম্বার যে ইয়েটা রেনেসা পিরিয়ডের যে সাহিত্যগুলো, এগুলাই আসলে ইংলিশ লিটারেচার কনসিডার করে, এগুলাই আসল সাহিত্য। আসল সাহিত্যের যাত্রা শুরু হয়েছে 3 নাম্বার রেনেসা পিরিয়ড থেকেই। এর আগের সাহিত্যগুলো এই জন্য অত বেশি ইম্পর্টেন্ট না, অর্থাৎ মিডল এজ পর্যন্ত, এবং আমরা এই জন্য বেশি পড়বো না এবং কোশ্চিনও আসে না তেমন একটা। রেনেসা পিরিয়ডের এই যে আমাদের শুরু হলো, এখান থেকে দেখবেন যে এই এজটা থেকেই বেশি কোশ্চেন আসে। হ্যাঁ, এই যে এলিজাবেথান, আবার এই এজের মধ্যে আবার এলিজাবেথান যে পিরিয়ডটা, সেকেন্ড যে পিরিয়ডটা, সেটা থেকে অনেক বেশি কোশ্চেন আসে। তো এখন রেনেসা পিরিয়ড তো বললাম, রেভলিউশন, পুনর্জন্ম, বিপ্লব, এই জন্য এটাকে রেনেসার নামটা দেওয়া হয়েছে। প্রিপারেশন ফর রেনেসা আমি বুঝালাম যে এই সময়টাতে দেখা যাচ্ছিল যে বিপ্লবের সূচনা হওয়ার একটা আভাস পাওয়া যাচ্ছিল, অর্থাৎ মোটামুটি ভালো ভালো একটা ডার্ক পিরিয়ডের পর মোটামুটি ভালো বেশ কিছু সাহিত্য রচিত হচ্ছিল, এই কারণে এটাকে বলা হয় প্রিপারেশন ফর রেনেসা। এবং এরপরে যখন এলিজাবেথান পিরিয়ডটা আসলো, এটার নাম এলিজাবেথান কেন হলো এটা একটু ব্যাখ্যা করা প্রয়োজন। সেটা হচ্ছে যে সেই সময় ইংল্যান্ডের কুইন হয় কুইন এলিজাবেথ। হ্যাঁ, এবং কুইন এলিজাবেথ প্রথম, বর্তমান কুইন এলিজাবেথ যিনি মারা গেলেন কিছু 1 বছর আগে, উনি না, কিন্তু এটা হচ্ছে উনি ছিলেন এলিজাবেথ দ্য সেকেন্ড, এবং আমি যার কথা বলছি তিনি হচ্ছেন এলিজাবেথ দ্য ফার্স্ট। উনার আমলেই প্রথম আমাদের যে ব্রিটেন, হ্যাঁ, যে ইংল্যান্ড যেটাকে বলছি বা ব্রিটেন বা ইউকে, এটা হচ্ছে একীভূত হয়। এবং এলিজাবেথান প্রথম একজন আসলে মোনার্ক যিনি বিভিন্ন রকমের যে ওয়ার, এগুলো তিনি মানে এন্ড করে একটা শান্তি ফিরিয়ে আনতে পেরেছিলেন তার হচ্ছে সাম্রাজ্য, এবং এটা তার গ্রেট ওয়ার্ক ছিল। এবং এই কারণে ওই সময় মানুষজন সুখী থাকবে, তখন সে গান রচনা করবে, সাহিত্য রচনা করবে। এই জন্যই এলিজাবেথান পিরিয়ডে মানুষ যখন সুখী,
এবং উনি কিন্তু অনেক পৃষ্ঠপোষকতাও করতেন, সাহিত্যিকদের উৎসাহ দিতেন, তিনি নিজেও সাহিত্য বোদ্ধা ছিলেন, পছন্দ করতেন সাহিত্য। এই কারণে তার উৎসাহ, এবং তিনি তার কোর্টে প্রাসাদে বিভিন্ন সাহিত্যিকদের আমন্ত্রণ জানাতেন, তাদেরকে খাওয়া পড়া ভালো রাখতেন, যাতে সাহিত্যিকরা সাহিত্য রচনা করেন। তো অর্থাৎ কুইন এলিজাবেথের সাহিত্যের ইংলিশ লিটারেচারে অনেক অবদান আছে, এবং এই জন্য এলিজাবেথান পিরিয়ডের অপর নাম হচ্ছে গোল্ডেন এজ অফ ইংলিশ লিটারেচার। এই সময়ে শেক্সপিয়র, তারপর ক্রিস্টোফার মার্লো, এদের মতো বড় বড় সাহিত্যিককে আমরা পেয়েছি, আমরা পড়বো এলিজাবেথান এজ, খুবই ডিটেলস আমরা পড়বো। তো এলিজাবেথান পিরিয়ড হচ্ছে গোল্ডেন এজ অফ ইংলিশ লিটারেচার 1558 থেকে 1603 পর্যন্ত। আচ্ছা, এরপর আমি এই দুইটা মুছে দিলাম। এবার এই ভাগেরই 3 নাম্বারটা আমি এখানেই লিখবো, যেহেতু আমি বললাম আমার বোর্ড ছোট। সো 3 নাম্বার ভাগটা এবার লিখি। 1603 লাস্ট ছিল, এবার হচ্ছে 1603 থেকে 1625। হ্যাঁ, এই এজটাকে বলা হয় জেকোবিয়ান পিরিয়ড। জেকোবিয়ান পিরিয়ডটা হচ্ছে কিং জেমস, মানে কুইন এলিজাবেথ মারা যাওয়ার পরে তার হচ্ছে এরপরে তার দূর সম্পর্কে একজন কাজিন কিং জেমস হচ্ছে সিংহাসনে বসেন। তো জেমসের নামানুসারে এই নামটা হয় জেকোবিয়ান পিরিয়ড, ঠিক আছে। 1603 থেকে 1625, অর্থাৎ এলিজাবেথান তো 1603 তে শেষ হলো। এটা রেনেসাঁ পিরিয়ডের 3 নাম্বার ভাগ, 1603 থেকে 1625 জেকোবিয়ান পিরিয়ড। আর দুইটা বাকি আছে 1625 থেকে 1649, এটাকে বলা হয় ক্যারোলাইন পিরিয়ড। আপনাদের মনে হতে পারে যে আমি এই সাল এত কেন পড়াচ্ছি, কারণ এগুলো আসে। আপনার প্রিভিয়াস এর কোশ্চেন দেখলেই বুঝবেন যে প্রচুর এই কোশ্চেন গুলো এসেছে। তো এই কারণেই পড়াতে হচ্ছে, আমি কমই পড়াবো, কারণ দেখবেন যে বইয়ে আরো বেশি আছে, আমি কমই পড়াবো সেই তুলনাতে। যেগুলো না পড়ালেই না সেগুলো আমি পড়াচ্ছি। আর এগুলো বেশি দিন মনে থাকবে না, আমি আপনাদেরকে আশ্বস্ত করতে পারি, কারণ 2 দিন পরে আপনারা ক্যান শুরু করবেন। আমরা প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে জানি যে আপু পড়া তো মনে থাকে না, একদমই মনে থাকে না, সালগুলো খুবই স্বাভাবিক, মনে থাকবে না। প্রথমে এমন ভাবে মুখস্থ করবেন যেন, বললাম না 1 ঘন্টা 2 ঘন্টা তো অ্যাটলিস্ট মনে থাকার মতো মুখস্থ করবেন, তারপর বারবার রিভিশন দিতে থাকবেন। পরীক্ষার আগের রাতে ইংলিশ লিটারেচার তো ভিউ, যত কিছু না পড়ে অ্যাটলিস্ট সাল আপনি ভুলেন, সালগুলো একটু রিভিশন দিয়ে যান, দেখবেন যে ঠিকই অপশন দেখলে মনে পড়বে। এটাই হচ্ছে সব থেকে বড় সুবিধা বিসিএস এর ক্ষেত্রে, যে অপশন থাকে। অপশন দেখলেই যখন মুখস্থ করে যাবেন এবং রিভিশন দিবেন বারবার, পরীক্ষার আগেও রিভিশন দিয়ে যাবেন, তখন দেখবেন অপশন দেখলেই মনে পড়বে। আমরা নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি। তো দেখেন আমাদের মোটামুটি 1660 পর্যন্ত কিন্তু কভার হয়ে গেল। আমরা 1500 থেকে শুরু করেছিলাম এবং 1660 গিয়ে শেষ করে ফেললাম। যে হ্যাঁ, রেনেসাঁ পিরিয়ডে যে ভাগগুলো 1500 থেকে 1660 এর মধ্যে, তো প্রথমটা আমরা পড়িয়েছিলাম যে প্রিপারেশন ফর রেনেসাঁ 1500 থেকে 1558, তারপর এলিজাবেথান হচ্ছে 1550 থেকে 1603, তারপর 3 নাম্বার 1603 থেকে 1625 জেকোবিয়ান পিরিয়ড, তারপর 1625 থেকে 1649 ক্যারোলাইন পিরিয়ড, এবং 1649 থেকে 1660 হচ্ছে কমনওয়েলথ পিরিয়ড। আচ্ছা, এরপরেও আরো কয়েকটা পিরিয়ড পড়ালেই শেষ। আজকে কিন্তু পিরিয়ড পড়িয়ে আমি শেষ করব প্রথম ক্লাস, অনেক সময় আসলে অলরেডি হয়ে গেছে, ধীরে ধীরেই পড়াই আপনাদেরকে। আর আজকে অনেক ঝড় বৃষ্টি হচ্ছে, যেন কানেকশনও প্রবলেম। একজন বলছেন যে এই কোর্সে এতক্ষণ মনোযোগ রাখা একটু কঠিন হচ্ছে। কেন ভাই, আপনার মনোযোগ রাখা কেন কঠিন হচ্ছে? আমি তো অনেক গল্প করে করে পড়াই, এবং আমি এর আগেও রিভিউ শুনেছি যে আমি গল্প করে পড়াই বলে অনেকে পড়া মনে থাকে। আপনার মনে হয় গল্প শুনতে বা পছন্দ না, এই কারণে আপনার মনোযোগ কম থাকবে। পড়া কিন্তু কম পড়িয়েছি, অনেক পড়া খুব বেশি পড়াইনি, কিন্তু আমি যেসব কথাগুলো বলেছি দেখবেন যে আপনাদের কাজে লাগবে আপনাদের জার্নিতে। যাই হোক, এরপর 4 নম্বর যে পিরিয়ডটা বলবো সেটা হচ্ছে নিও ক্লাসিক্যাল পিরিয়ড। নিও ক্লাসিক্যাল আসলে আমার
এটাও শেষ হয়ে গেছে, আমি কিনতে ভুলে গেছি। নিও ক্লাসিক্যাল পিরিয়ড, এই পিরিয়ডটা শুরু হয়েছে 1660 থেকে 1798, এই সময়কাল পর্যন্ত নিও ক্লাসিক্যাল পিরিয়ড ছিল। এবং নিও ক্লাসিক্যাল পিরিয়ডেরও কয়েকটা ভাগ আছে, তবে তার মধ্যে দুইটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, সেই দুইটা ভাগই আমি পড়াবো। সেটা হচ্ছে 1660 থেকে 1700, এটা হচ্ছে রেস্টোরেশন পিরিয়ড। রেস্টোরেশন 1700 থেকে 1745 হচ্ছে অগাস্টান পিরিয়ড। তো এরপর অবশ্য আরেকটা আছে, সেটা হচ্ছে 1745 থেকে 1798, সেটা হচ্ছে এজ অফ সেন্সিবিলিটি, বাট এটা খুব একটা ইম্পর্টেন্ট না, এটা লাগবে না। কিন্তু এই যে ধারাবাহিকতা, সালের ধারাবাহিকতাগুলোর জন্য যেটা আমি লিখে নিলাম। অর্থাৎ নিও ক্লাসিক্যাল অর্থাৎ রেনেসাঁ শেষ হয়েছে 1660 থেকে, সেটা থেকে নিও ক্লাসিক্যাল শুরু। 1660 থেকে 1798 হচ্ছে নিও ক্লাসিক্যাল পিরিয়ড। প্রথম হচ্ছে রেস্টোরেশন 1660 থেকে 1700, তারপর 1700 থেকে 1740 হচ্ছে অগাস্টান, আর 1745 থেকে 1798 হচ্ছে এজ অফ সেন্সিবিলিটি। এরপর শেষ পিরিয়ড, আর অল্প একটু পিরিয়ড পড়লেই হয়ে যাবে 5 নাম্বার। এখন এতক্ষণ কিন্তু 5-এ এসেছি আমরা, এগুলো তো ভাগ পড়লাম নানা রকম, কারণ প্রথম ছিল ওল্ড ইংলিশ, সেকেন্ড ছিল মিডল ইংলিশ, তারপর রেনেসাঁ পিরিয়ড ছিল, তারপর নিও ক্লাসিক্যাল, এটা 5 নাম্বার। সেটা হচ্ছে রোমান্টিক পিরিয়ড। এই যে এলিজাবেথান পিরিয়ডের পর সব থেকে বেশি কোশ্চেন আসে রোমান্টিক পিরিয়ড থেকে, এটাও আমরা খুবই ভালো মতো ডিটেলসে পড়বো। রোমান্টিক পিরিয়ড এটা হচ্ছে 1798 থেকে 1832, এটা হচ্ছে রোমান্টিক পিরিয়ড। এরপর হচ্ছে ভিক্টোরিয়ান পিরিয়ড। এটা কুইন ভিক্টোরিয়ান নামে ভিক্টোরিয়ান পিরিয়ড। আর রোমান্টিক পিরিয়ড আসলে ওটা কোনো রানীর নামে বা কোনো মোনার্কের নামে ছিল না, নিও ক্লাসিক্যালও ছিল না, এগুলো হচ্ছে সব সেই সময় সাহিত্য কিরকম ছিল সেই উপরে। রোমান্টিক পিরিয়ডের সাহিত্য ছিল রোমান্টিক, বোঝাই যাচ্ছে। তবে এই রোম্যান্স সেই রোম্যান্স না যেটা আমি পরে পড়াবো। ভিক্টোরিয়ান পিরিয়ড হচ্ছে 1832 থেকে 1901 সাল পর্যন্ত। 1901 কে 01 মানে বলে মডার্ন ইংলিশে, এই কারণে আমি 01 বললাম। এরপর হচ্ছে দুইটা জাস্ট মডার্ন পিরিয়ড আর পোস্ট মডার্ন পিরিয়ড। মডার্ন পিরিয়ড হচ্ছে এই যে 1901 থেকে 1939, আর পোস্ট মডার্ন যেটা বর্তমানেও চলছে পোস্ট মডার্ন পিরিয়ড, সেটা হচ্ছে 1939 থেকে বর্তমান পর্যন্ত। এখন পর্যন্ত পোস্ট মডার্ন পিরিয়ডে আমরা আছি। আচ্ছা, পিরিয়ড গুলো মোটামুটি শেষ। রোমান্টিক পিরিয়ড হয়ে গেল 1798 থেকে 1832, ভিক্টোরিয়ান পিরিয়ড হচ্ছে 1832 থেকে 1901, মডার্ন পিরিয়ড 1901 থেকে 1939, পোস্ট মডার্ন 1939 থেকে বর্তমান। আচ্ছা, একজন প্রশ্ন করেছেন এই পিরিয়ড গুলো কি জিও পলিটিক্স এর উপর বেস করে চেঞ্জ হলো? আসলে জিও পলিটিক্স এর উপর না, বিভিন্ন কারণে চেঞ্জ হয়েছে। যেমন প্রথম যেটা ইম্পর্টেন্ট বিষয় ছিল সেটা হচ্ছে আমি বললামই যে ল্যাঙ্গুয়েজে যখন ডেভেলপ হচ্ছে, সাহিত্যের ডেভেলপ হচ্ছে। যেমন রেনেসাঁ কেন নামটা হলো, ডার্ক পিরিয়ড নামটা কেন হলো? কারণ সেই সময় সাহিত্যগুলো এমন ছিল যে সাহিত্যগুলোর মানে কোনো আগামাথায় ছিল না, আবার সাহিত্য পাওয়া গেছে অনেক কম, অর্থাৎ সাহিত্যের ক্ষেত্রে সেটা ডার্ক একটা সময় ছিল, অন্ধকার যুগ ছিল। তো এই কারণে এই নামটা যেমন এরকম হয়েছে। রোমান্টিক পিরিয়ড নামটা কেন হয়েছে?
কারণ সেই সময় সাহিত্যের রোম্যান্স অনেক বেশি দেখা যাচ্ছিল, সেই সময় সাহিত্যিকরা রোমান্টিক সাহিত্য রচনায় বেশি মনোযোগী ছিল। অর্থাৎ এই নামগুলো দেখেন, আবার রেনেসা নামটা কিন্তু এসেছে বললাম তো রেভলিউশন থেকে, যে ডার্ক পিরিয়ডের পর হুট করে সাহিত্যে অনেক রেভলিউশন চলে আসলো। তো এখানে সাহিত্য বিভিন্ন পিরিয়ডের নামগুলো আসলে বা পিরিয়ডের যে সালগুলো এটাও নির্ধারিত হয়েছে যে সেই সময়ে কি টাইপের হচ্ছে সাহিত্য রচিত হতো সেটার উপর বেস করে বেশিরভাগই। তবে কিছু কিছু সাহিত্যিক কিছু কিছু নাম আসলে, যেমন আপনি ভাবছেন যে এলিজাবেথার নামটা শুনে বা জেকোবিয়ান নামটা শুনে বা ভিক্টোরিয়ান নামটা শুনে যে হয়তোবা এটা পলিটিক্সের সাথে কিছুটা রিলেটেড, কিন্তু আসলে না। সেই সময়ে এলিজাবেথকে প্রেজ এই জন্যই করা হয়েছিল, এই জন্যই তার নামটা দেওয়া হয়েছিল সাহিত্যের লিটারেচারের ক্ষেত্রে। কারণ আমি বললাম যে উনি যথেষ্ট মানে অবদান আছে তার, তিনি একটা স্টেবল নেশন দিয়েছিলেন, তিনি সাহিত্যিকদের হচ্ছে পৃষ্ঠপোষকতা করতেন, উৎসাহ দিতেন, নিজে সাহিত্য এনজয় করতেন। এই কারণেই হচ্ছে তাকে আসলে বলা হয়ে থাকে যে সাহিত্যের মানে সাহিত্যে তার নামটাকে অনার করা হয়েছে। হ্যাঁ, তো এই কারণেই হচ্ছে আসলে নামগুলো নামটা বিভিন্ন ভাবে দেওয়া হয়েছে, জিও পলিটিক্সের উপর না, এটাই আর কি। আচ্ছা, ক্লাসটা তাহলে আজকে এখানেই শেষ, কারণ বৃষ্টি হচ্ছে, আমারও কানেকশনের কিছু প্রবলেম হয়েছে, এটা আপনারা বুঝেছেন। তো আশা করি এরপর থেকে এই প্রবলেমগুলো হবে না। আর আরেকটা বিষয় হচ্ছে ক্লাসে মনোযোগী হবেন, ক্লাস ভালো লাগবে। আমার মনে হয় যে আমার রিভিউও আছে, আমি দেখেছি আমার স্টুডেন্টদের এর আগে থেকেও যে আমার ক্লাস ভালো লাগার কথা এবং ভালো লাগবে। এবং আরেকটা বিষয় আমি মনে করি সেটা হচ্ছে কি, যে শুধু আমি পড়িয়ে গেলাম তাতে দেখা যাবে কিছুই মাথায় থাকবে না। কিন্তু যদি আমি একটু ব্যাখ্যা করে বলি বা একটু হয়তোবা হিউমার দিয়ে বলি বা একটু গল্প করে বলি, জিনিসগুলো অনেক দিন মাথায় থাকবে। তো এই জন্যই আমার এত পরিশ্রম করা, এই আর কি। আচ্ছা ঠিক আছে, তাহলে গুড নাইট, নেক্সট ক্লাসে আবার দেখা হবে।